আইয়ুব খানের গদিতে আগুন জ্বালো একসাথে, জেলের তালা ভাঙব, শেখ মুজিবকে আনব, জয় বাংলা। আমি 1969 সালে বাংলাদেশের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আগরতলা ষড়যন্ত্র মামলায় ফাঁসি দেওয়ার জন্য পাকিস্তানি স্বৈর শাসক ফিল্ড মার্শাল মোহাম্মদ আইয়ুব খান যখন চেষ্টা চালাতে লাগলো, ঠিক তখনই আমাদের ছাত্র সমাজ আমরা সারা বাংলাদেশব্যাপী মিছিল বের করলাম। আমাদের মিছিলের সঙ্গে সমগ্র বাঙালি জাতি সম্পৃক্ততা ঘোষণা করলো, গণমিছিল গণ অভ্যুত্থানে রূপান্তরিত হলো। আমরা লক্ষণপুর স্কুলের, তখন আমি নবম শ্রেণীর ছাত্র, স্কুলের সহপাঠীদের নিয়ে সমস্ত ছাত্রদের নিয়ে মিছিল বের করি এবং আমরা সেই মিছিল নাভারণের স্কুলের দিকে আমরা তখন রওনা হই। আমাদের স্লোগান ছিল, আইয়ুব খানের গদিতে আগুন জ্বালো একসাথে, জেলের তালা ভাঙব, শেখ মুজিবকে আনব, জয় বাংলা। তারপরে আমাদের মিছিল আমরা নাভারণ পর্যন্ত চলে যাই এবং নাভারণের স্কুলের ছাত্ররা আমাদের সঙ্গে সম্পৃক্ততা ঘোষণা করে। সমস্ত বাঙালি জাতি যখন গণ অভ্যুত্থানের রূপ নেয়, তখন ফিল্ড মার্শাল মোহাম্মদ আইয়ুব খান দেখলো যে এই বাঙালি জাতিকে আর দমানো যাবে না, শেখ মুজিবকে আর ফাঁসি দেওয়া যাবে না। তাই তিনি সেই আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে ওনাকে অব্যাহত দিলেন এবং ক্ষমতা ইয়াহিয়া খানের কাছে হস্তান্তর করে উনি পশ্চিম পাকিস্তানে চলে গেলেন। 1970 সাল চলে গেল, আসলে 1970 সালে তখন নির্বাচন দিতে বাধ্য হলো ইয়াহিয়া খান সরকার। সেই ইয়াহিয়া খান নির্বাচনে পরাজয় বরণ করলো, বাঙালি জাতি নিরঙ্কুশ জয়লাভ করলো, কিন্তু তারা ক্ষমতা হস্তান্তর করতে লাগলো না। কোনো রকমে বাঙালির কাছে তারা দায়িত্বভার অর্পণ করবে না। পাকিস্তান থেকে টিক্কা খান, তারপরে রাও ফরমান আলী, জুলফিকার আলী ভুট্টো, তারা বাংলায় এসে ইয়াহিয়া খানের সঙ্গে বারবার রুদ্ধদ্বার বৈঠক করতে লাগলো। বাঙালির কাছে তারা ক্ষমতা দেবে না, কোনো রকমই হস্তান্তর করবে না। বহুত টালবাহানার পর যখন বাঙালি জাতি বুঝতে পারলো যে আমাদের আর ক্ষমতায় জাতি দেবে না, মিছিলের পর মিছিল আরম্ভ হলো এবং তারা বাঙালি জাতিকে গুলি করে মারতে লাগলো। পর্যায়ক্রমে চলে আসলো 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ। সেই ঐতিহাসিক ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণ দিলেন। এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। আওয়ামী লীগের নেতৃত্বে প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো এবং তোমরা প্রস্তুতি নাও। আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা আমাদের ভাই, আপনারা ব্যারাকে ফিরে যান, আমাদের উপরে আর গুলি চালাবেন না। প্রয়োজন হলে আপনাদের আমরা ভাতে মারবো, পানিতে মারবো। আজ থেকে হাইকোর্ট, জজ কোর্ট সব বন্ধ ঘোষণা করা হলো এবং সেই থেকে বঙ্গবন্ধু নির্দেশে সমস্ত পূর্ব বাংলা তখন চলতে লাগলো। বাঙালি জাতির পরে 25শে মার্চ কালো রাত্রিরে ওরা অপারেশন সার্চলাইট আরম্ভ করে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা, বিডিআর হেডকোয়ার্টার নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করতে লাগলো। বাঙালি জাতি তখন দিকবিদিক জ্ঞানশূন্য ছোটাছুটি করতে লাগলো। তারা কনভয় বের করে প্রত্যেক বাংলাদেশের ওপরে প্রত্যেক ইউনিয়ন মহল্লায় তারা অপারেশন সার্চলাইট চালিয়ে নিরীহ বাঙালি জাতিকে হত্যা করতে লাগলো, আগুন দিয়ে ঘরবাড়ি পুড়িয়ে দিতে লাগলো। তখন বাঙালি জাতি দিশেহারা হয়ে ভারতে আশ্রয় নিল ট্রেনিংয়ের জন্য। আমি তখন 10ম শ্রেণীর ছাত্র। এই দেশের এই ভয়াবহ পরিস্থিতি, বাঙালি জাতির উপরে এই যে অকথ্য নির্যাতন, মা বোনের উপরে নির্বিচারে নির্যাতন, আমার তখন আর সহ্য হলো না। আমার রক্ত তখন টকবক করে ফুটতে লাগলো। আমি আমার সহপাঠী আব্দুল সামাদ, আজিমউদ্দিন, আমার কাশেম, মহিউদ্দিন ভাই, এদেরকে নিয়ে, আমার সহপাঠী নিয়ে আমরা 17 জন আমরা চলে গেলাম ভারতে ট্রেনিংয়ের জন্য। যুদ্ধ করতে হবে, এদের স্বাধীন করতে হবে, মা বোনের ইজ্জতকে রক্ষা করতে হবে। প্রথমে আমরা চলে গেলাম বনগাঁয়, পশ্চিমবঙ্গের বনগাঁ থেকে আমরা চলে গেলাম
মসলন্দপুর স্টেশন, সেখানে একটা ভালো ক্যাম্পে ওখানে ট্রেনিং নিলাম। ইয়ুথ ক্যাম্পে ট্রেনিং নেওয়ার পরে উচ্চতর প্রশিক্ষণের জন্য চলে গেলাম বিহার চাকুলিয়া ক্যান্টনমেন্টে। সেখানে হায়ার ট্রেনিং শেষ করলাম। আমাদের হায়ার ট্রেনিং শেষ করতে সময় লাগলো 22 থেকে 23 দিন। হায়ার ট্রেনিং শেষ করে ওখান থেকে আমাদের নিয়ে চলে আসা হলো কল্যাণী, যেখানে আমাদের রেস্টের ব্যবস্থা করা হলো 1 সপ্তাহ। 1 সপ্তাহ রেস্টের পরে আমাদের যুদ্ধক্ষেত্রে পাঠানো হলো। আমাদের গ্রুপকে পাঠানো হলো বানপুর হেডকোয়ার্টার্সে, যেখানে সম্মুখ যুদ্ধ করতে হচ্ছে। সম্মুখ যুদ্ধ ভারতীয় সেনাবাহিনী এবং আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সম্মুখ যুদ্ধ আরম্ভ করলাম। তো সেখানে আমরা গেরিল্লা ট্রেনিং দিয়ে নিয়ে এসেছি। তো সম্মুখ যুদ্ধ প্রথমে কিছুটা বাধাগ্রস্ত আমরা হয়ে গেলাম। তারপরে আমাদেরকে আবার মোটর ট্রেনিংয়ের ব্যবস্থা করা হলো। সেখানে প্রশিক্ষণ দেওয়া হলো মোটর ট্রেনিংয়ের। সাব সেক্টর কমান্ডার ছিলেন ক্যাপ্টেন মুস্তাফিজুর রহমান। তিনি পরবর্তীকালে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান হয়েছিলেন। এবং মেজর মঞ্জুর সার্বক্ষণিকভাবে আমাদের দেখাশোনা করতেন। ডিসেম্বরের 4 তারিখে আমাদের দর্শনার থেকে খান সেনারা তাদের কনভয় নিয়ে যখন পালায়ে যশোর ক্যান্টনমেন্টের দিকে আসতে লাগলো, ওপি মারফত আমরা সংবাদ পেয়ে আমরা ক্যাম্পের থেকে ফোর্স নিয়ে ভারতীয় মিত্রবাহিনী এবং আমরা আক্রমণ করে তাদেরকে সারেন্ডার করার জন্য আমরা চলে গেলাম গুলি ছুটতে। কিন্তু তারা পিছু হটার আগেই মাইন পুঁতে তারা রেখে চলে গিয়েছিল। এটা আমাদের ধারণা ছিল না। সেই মাইনই বাস্ট হয়ে আমাদের অনেক ফোর্স, ইন্ডিয়ান আর্মি এবং আমরা মুক্তিযোদ্ধারা হতাহত হলো। আমাদের মুস্তাফিজুর রহমান আমাদের যাত্রা স্থগিত করালেন। তারপরে আমাদের হেডকোয়ার্টার্স থেকে মেশিন নিয়ে এসে মাইন তুলে আমাদের দর্শনে পৌঁছতে একটু দেরি হয়ে গেল। আমরা সেই খান সেনাদের কনভয়টা ধরতে পারিনি। তারা যশোর ক্যান্টনমেন্টে পৌঁছে গেছে। তো যশোর ক্যান্টনমেন্টে 1 রাত থেকে সেই রাত্রির ভিতরে তারা সমস্ত ফোর্সগুলো ক্লোজ করে নিয়ে সেই রাত্রে তারা খুলনা অভিমুখে চলে যায়। 6 তারিখে আমাদের যশোর মুক্ত হয়। আমাদের প্রজন্মদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। দেশের জন্য জীবন পণ লড়াই করে এদেশের স্বাধীনতা আমরা ছিনিয়ে এনেছি। দেশের জন্য মমত্ববোধ প্রত্যেক ছাত্রছাত্রীর হওয়া উচিত, প্রত্যেক জনগণের হওয়া উচিত, যে দেশকে ভালোবাসতে শেখা। তো আমি এই দেশের জন্য জীবন উৎসর্গ করেছিলাম। খোদা তাআলার অশেষ কৃপায় যুদ্ধক্ষেত্রে হয়তো আমি মৃত্যুবরণ করিনি, বেঁচে আছি। এখনও আল্লাহ তাআলার কৃপায় বেঁচে আছি এবং দেশ সেবা করে যাচ্ছি। প্রত্যেকের উচিত প্রত্যেকে যেন দেশ সেবায় আত্মনিয়োগ করে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।